এখন আমি নিশ্চিন্তে মুক্তি পেতে পারি। আমার পরিবারের সবাই এখনো অনেক ভালো আছে। নাকি এটা দেখেছিস? পেটে ঢুকিয়ে দেব। আজ রাত 12টায় তো রাফি কেক কাটবে। যাই, একটা কেক নিয়ে যাই। একটা দোকান থেকে কেক নিয়ে সে বাড়ির পথ ধরে। এই রাস্তাটা যে কবে ঠিক হবে? একটা লাইটও নাই, ভাঙা রাস্তা, দুই হাতে দুইটা জিনিস, ফোনের ফ্ল্যাশ লাইটটাও চালাতে পারছি না। ভাই, এভাবে হুট করে সামনে এসে দাঁড়ালেন, একটু সাইড দিন, আমি যাই। দেখেন ভাই, আপনি কে? এভাবে সামনে দাঁড়িয়েছেন কেন? আমি ডাকাত, যা আছে তাড়াতাড়ি বের কর। কি বলছেন ভাই? আমার কাছে কিছু নাই, দয়া করে আমার পথ ছাড়েন। তোর কি জানের মায়া নাই? বিশ্বাস করেন ভাই, আমি নিম্ন মধ্যবিত্ত, আমার কাছে কিছু নাই, আমাকে যেতে দেন। আমার ছোট ছেলেটার আজ জন্মদিন, আমার জন্য ছেলেটা অপেক্ষা করছে। ও তাই নাকি? কিরে, তোর কাছে নাকি কিছু নেই? তোর কাছে যা আছে সব দিবি, নাকি এটা দেখেছিস পেটে ঢুকিয়ে দেব? ভাই, সত্যিই বলছি, এই যে একটা গিফট আর কেক, পকেটে একটা কম দামি ফোন, জমানো যা ছিল এই গিফট আর কেক কিনে শেষ, এখন আমার কাছে কিচ্ছু নাই ভাই। আবিদ কোনো কথা না শুনে রকিবের পকেট থেকে ফোনটা বের করতে নেয়। রকিবের হাতে কেক ও গিফট থাকার জন্য সে নিজেকে বাঁচানোর জন্য মিনতি করতে থাকে, কিন্তু নাছুরবান্দা আবিদ কোনো কথা না শুনে তার সাথে জোর জবরদস্তি করেই চলেছে। ধস্তাধস্তির এক পর্যায়ে আবিদের হাতে থাকা ছুরিটা রাকিবের পেটে গেঁথে যায়। মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়ে সে। যাক, মইরা গেছে। কত করে বললাম যা আছে দিয়ে দে, দিয়ে দিলেই তো আর মরতে হতো না। আবিদ দোকানে চা খাচ্ছে, আর সেই দোকানে দুজন অপরিচিত লোক তাদের নতুন ব্যবসা নিয়ে কথা বলছিল। বুঝলে বন্ধু, ভাবছি একটা ব্যবসা খুলব। কি ব্যবসা বন্ধু? এখন তো খাবারের ব্যবসা রমরমা ব্যবসা। হ, কিন্তু দোকান নেয়ার মতো তো টাকা নেই। তাইলে কি ব্যবসা করবি? ভাবছিলাম অনলাইনে যদি শাড়ির ব্যবসা করি তাহলে কেমন হয়। কাপড়ের ব্যবসাতে লাভ তো অনেক, কিন্তু আবার প্রতিদ্বন্দ্বী বেশি। তাহলে চলো দুজনে মিলে খাবারের ব্যবসা খুলি। তুমি অর্ধেক টাকা দাও, বাকিটা আমি দেব। খারাপ বললো নাই বন্ধু, ঠিক আছে। তাইলে আজ সন্ধ্যায় আমি ব্যাংক থেকে টাকা তুলে তোমার বাসায় যাব। ঠিক আছে বন্ধু, আশা করি আমাদের ব্যবসায় বেশ লাভ হবে। তাহলে আমি যাই, বিকালে টাকা তুলে সন্ধ্যায় পৌঁছে যাব। আচ্ছা বন্ধু। শরীফ উঠে বাড়ির দিকে চলে যায়। শরীফ হাঁটতে শুরু করল, আমি তো তাকে ফলো করতে শুরু করল। বেশ বড় দান মারতে পারবো আজ, মনে হচ্ছে কয়েক লাখ টাকা ছিনতাই করতে পারবো। এরপর পায়ের উপর পা তুলে সম্পূর্ণ মাসটা বসে বসে খাবো। লোকটার বাসা অবধি ফলো করে তার বাসাটা চিনে নেয়, আর সেই বাসার আশেপাশে অপেক্ষা করতে থাকে সন্ধ্যা পর্যন্ত। কি ব্যাপার, এত দেরি করছে কেন? এতক্ষণ লাগে টাকা তুলতে? লোকটি বের হতেই আবিদ লোকটিকে পিছু করতে থাকে। ব্যাগটা টান দিয়েই দৌড় দিতে হবে। আবিদ যখন ওই ব্যাগটিকে টান দিবে, সাথে সাথে পুলিশের গাড়ির সাইরেন বেজে ওঠে। ওহ,
পুলিশের গাড়িটা আর আসার সময় পেল না, এতগুলো টাকা হাতছাড়া হয়ে গেল। ধ্যাৎ। একটি ফাঁকা রাস্তা দিয়ে একজন মহিলাকে যেতে দেখে আবিদ। মহিলাটির গায়ে সোনার গয়না। আবিদ দূর থেকে মহিলাটিকে লক্ষ্য রাখছে। যাক, কালকে পুলিশের জন্য কিছুই করতে পারিনি, আজকে যা পাবো তাই ছিনতাই করে নেব। যা আছে সব দিয়ে দে, হাতে গলায় কানে সব দ্রুত খোল। পালানোর চিন্তা একদম করবি না। এই চাকু দেখেছিস, একদম ঢুকিয়ে দেব। দয়া করে আমার পথ ছাড়েন। তোর কি জানের মায়া নাই? বিশ্বাস করেন ভাই, আমি নিম্ন মধ্যবিত্ত, আমার কাছে কিছু নাই। আমাকে যেতে দেন। আমার ছোট ছেলেটার আজ জন্মদিন, আমার জন্য ছেলেটা অপেক্ষা করছে। আমি সারা রাত এখানে পড়েছিলাম, আরও একটা বড় দান মিস হয়ে গেল। খুব খিদে পেয়েছে, সেই কাল সকালে খেয়েছি। পকেটে তো একটা টাকাও নেই। এভাবে যদি বারবার টার্গেট মিস হয়ে যায় তাহলে পেট চলবে কিভাবে? চাচা, আমাকে এক কাপ চা দিন তো। কি চা দিমু? রং চা নাকি দুধ চা? রং চা দেন, মাথাটা ভীষণ ধরেছে। আবিদ চায়ের কাপটা হাতে নিতে যাবে, এমন সময় হাত ফসকে পড়ে যায় মাটিতে। এটা কি হলো? ওরে বাবা, আমি তো ভাবলাম তুমি কাপটা ধরেছ, এখন কি হবে? কাপটা ভেঙে গেল তো। আচ্ছা, লিখে রাখেন, পরে শোধ করে দেব। আবিদ বিরক্ত হয়ে পেটে ক্ষুধা নিয়ে হাঁটতে থাকে। অন্যমনস্ক আবিদ হাঁটতে হাঁটতে একটি রিকশার সাথে ধাক্কা খায়। কি ব্যাপার, অন্ধের মতো হাঁটেন নাকি? আমি অন্ধের মতো হাঁটি নাকি আপনি অন্ধের মতো চলেন? আবিদ বাসায় ফিরে খুব ক্লান্ত শরীরে। কি যে হচ্ছে আমার সাথে? পকেটে টাকা নেই, বাসায় একটা খাবারও নেই, খুব ঘুম পাচ্ছে। দয়া করে আমার পথ ছাড়েন। তোর কি জানের মায়া নাই? বিশ্বাস করেন ভাই, আমি নিম্ন মধ্যবিত্ত, আমার কাছে কিছু নাই। আমাকে যেতে দেন। আমার ছোট ছেলেটার আজ জন্মদিন, আমার জন্য ছেলেটা অপেক্ষা করছে। ওই দিনের পর থেকে আমার সাথে সবকিছু খারাপ হচ্ছে। ঘুমোতে গেলেই ওই স্বপ্নটা কিছুতেই আমাকে ঘুমোতে দিচ্ছে না। এবার আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব। আবিদের চোখ যায় ফ্লোরের দিকে। আশেপাশে নোংরা কাপড় চোপড় পরে আছে, আর তার খাটের পাশেই রয়েছে সেই গিফট বক্সটা। বাক্সটা এনেই ফেলে রেখেছি। লোকটি তো বলেছিল এটা একটা পার্সেল। কোনো অ্যাড্রেস দেওয়া আছে কি? আরে, এখানে তো সত্যি অ্যাড্রেস লেখা আছে। যাক, আগামীকাল বিকেলে গিয়ে বক্সটা দিয়ে আসব, নয়তো মনে হচ্ছে এই স্বপ্ন আমার পিছু ছাড়বে না। বাক্সটাকে রেখে আবিদ আবার বিছানায় শুয়ে পড়ল, কিন্তু ঘুম আর আসে না। বাক্সটিকে হাতে নিয়ে অ্যাড্রেস খুঁজতে থাকে। বাড়িটা যে কোন দিকে? আবিদ একটা বাড়ির সামনে গিয়ে থেমে যায়। একটা ছোট্ট বাড়ির সামনে এসে দেখতে পায় একটা ছোট ছেলে আর তার মা কথা বলছে। মা, ও মা, বাবা যে সেই গেল, আর তো এলো না মা। আমারে গাড়ি আইনা দিল না, কেক কাটলাম না। মা, কথা বলো না কেন? আমার অনেক খিদা লাগছে মা, আমারে খাবার দাও। খাবার নাই রে বাপ, আমাদের না খেয়ে মারা যাওয়া লাগবে এখন। কেন মা? বাবা তো বলেছিল আমাকে অনেক মজা কিনে দেবে। বাবা কেন আসে না মা? তোর বাবা আর নাই রে বাপ, আর কখনো আসবে না বাবা। মা ছেলের কথার মধ্যে বাড়িওয়ালা চলে আসে। মা বেটা কান্না করলে কি আমার বাসার ভাড়া আসবে? চাচা, আপনি তো দেখছেন কি অবস্থা, এর মধ্যে বাড়ি ভাড়া।
কিভাবে কি ম্যানেজ করবা সেটা তো আমার দেখার বিষয় না, তাই না? আর এখনো তুমি মেলা জোয়ান মাইয়া, গায়ে গতরে তো খাটতে পারো। ঠিক আছে, আমাকে কিছুদিন সময় দিন, আমি একটা কাজ জোগাড় করে আপনার বাড়ি ভাড়া করে দেব। ঠিক আছে, আর 1 সপ্তাহ সময় দিলাম। এর মধ্যে টাকা না দিলে বাড়ি ছাড়তে হবে বলে দিলাম। আবিদ দূর থেকে এইসব দৃশ্য দেখছিল। এসব দেখে তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। এটা আমি কি করেছি? সামান্য একটা ফোনের জন্য একটা পরিবারকে পথে বসিয়ে দিয়েছি। নিজেকে অনেক বড় পাপী মনে করে সেখান থেকে ফিরে যায় আবিদ। আবিদ মন খারাপ করে হাঁটতে হাঁটতে সেই রাস্তায় গিয়ে পৌঁছায় যেখানে সে রাকিবকে হত্যা করেছিল। সেখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর রাস্তার মোড়ে একটি চায়ের দোকানের বেঞ্চিতে বসে পড়ে। আমার জন্য একটা পরিবার ধ্বংস হয়ে গেছে। এ কি করেছি আমি এটা? হঠাৎ সে খেয়াল করল কেউ যেন তার কাঁধে হাত রেখেছে। তুমি আমার সাথে এমন করলে? আপনি আপনি তো মরে। হ্যাঁ, আমি মারা গেছি, কিন্তু বাবা বাবা, তোমার মনে আছে? কি মনে থাকবে বাবা? এই যে পরশুদিন আমার জন্মদিন। তাই নাকি? তাহলে আমার রাফি সোনার কত বছর হবে? বাবা, আমি অনেক বড় হয়ে যাব, আমার 5 বছর হবে। তাই নাকি? তাহলে কিন্তু এখন স্কুলে ভর্তি হতে হবে, পড়াশোনা করতে হবে। ঠিক আছে বাবা, কিন্তু আমার জন্মদিনের গিফট দিবে না? গিফট দিব তো। এখন যাও, মায়ের কাছে যাও, আমি একটু কাজে বের হব। রকিব চিন্তিত মনে হাঁটতে থাকে। রকিব ছোট একটি দোকানে কাজ করে। সেই দোকানের মালিক হঠাৎ মারা যাওয়ায় এখন দোকানটাও বন্ধ আছে। কবে খুলবে সেটাও জানা নেই। হাতে তেমন টাকাও নেই। আরে বাহ, কিডস টয় শপে 60% ছাড় দিয়েছে। রাফি অনেকদিন ধরে একটা গাড়ি চাইছে, এই ছাড়ে গাড়িটা কম দামে পেয়ে যাব। উহ, যাক, ছেলেটা উপহারটা পেয়ে অনেক খুশি হবে। আমার আত্মার মুক্তি হয়নি। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। এ ভুল আমি আর কখনো করব না। আমি তোমার কোনো ক্ষতি করব না আবিদ, বরং আমি তোমাকে এই পাপ থেকে বিরত রাখতে চেয়েছি। মানে? হ্যাঁ, এতদিন তুমি যতবার ছিনতাই ডাকাতি করতে গেছো, আমি প্রতিবার বাধা হয়ে দাঁড়িয়েছি। তার মানে? হ্যাঁ, তোমার জন্য আজ আমার পরিবার পথে বসেছে। আমার ছেলে খেতে পায় না, স্কুলে পড়া বন্ধ হয়ে গেছে, আবার স্ত্রী কাজের আশায় মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়। আমার ছেলেটা আমার জন্য পথ চেয়ে বসে থাকে। আমি গিয়েছিলাম আপনার বাসায় আপনার ছেলের গিফটটা দিতে, কিন্তু আমি জানি তুমি গিয়েছিলে, দেখেছ তাদের ঠিক কতটা কষ্টে দিন যাচ্ছে। তোমাদের মতো যারা মানুষের ক্ষতি করে তাদের কোনো ধারণা থাকে না তাদের জন্য পুরো পরিবারটা পথে বসতে পারে। আমাকে মাফ করে দিন। আমার পরিবারের মতো অন্য কারো পরিবারের ক্ষতি করো না আবিদ। তোমার কাছে অনুরোধ, আমি যদি আজ বেঁচে থাকতাম তাহলে এই দুর্দশা হতো না। আমি আমার সব ভুল বুঝতে পেরেছি। আমি আজ এই মুহূর্ত থেকে আমার সকল অসৎ কাজ ছেড়ে দিলাম। আমি সার্থক। সৎভাবে বেঁচে থাকার প্রশান্তি আলাদা। অন্যের ক্ষতি করে কয়দিন ভালো থাকা যায় বলো? সৎভাবে টাকা উপার্জন করো। কে রে ভাই, কার সাথে কথা বলেন? আপনার পাশে তো কেউ নেই। দোকানদারের কথা শুনে আবিদ এদিক সেদিকে তাকিয়ে দেখে আশেপাশে কেউ নেই। আমি যে পাপ করেছি সেই পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে। আমার জন্যই এই পরিবারের আজকে এই দুরবস্থা। এই পরিবারের দায়িত্বটা আমি নেব। আবিদ রাকিবের স্ত্রীকে বিয়ে করে নেয় এবং সৎভাবে টাকা উপার্জন করে সংসার চালাতে থাকে। এখন পরিবারের সবাই বেশ ভালো ও স্বাচ্ছন্দ্যে জীবন কাটায়। যাক,